চত্বর হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। তীব্র গ্যাস সংকট, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। এবং বন্যা বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১ লাখ শিক্ষার্থী। আমন্ত্রণ চ্যানেলের দেশের কথায়, সাথে আছি আমি ইসরাত জাহান দীপা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ বেলা 11:15টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় বর্তমানে সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ মোট ৯ জন গ্রেপ্তার রয়েছেন। এছাড়া শেখ হাসিনা সহ বাকি আসামিদের পলাতক উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। মহেশখালীর একটি ভাসমান LNG টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার আবাসিক এলাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গ্যাসের চাপ কমে বাসাবাড়িতে ব্যাহত হচ্ছে রান্না, CNG স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। এছাড়া জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ ও সার উৎপাদনে। গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জের অনেক কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। কোথাও কোথাও বন্ধ রাখতে হয়েছে কারখানা। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমানোয় বেড়েছে লোডশেডিংও। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪,০০০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২,২০০ মিলিয়ন ঘনফুট। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি সচল করতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন, তবে মেরামতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আমদানিকৃত LNGর ওপর অতিরিক্ত নির্ভরতা এবং বিকল্প সরবরাহ সক্ষমতার ঘাটতির কারণেই একটি টার্মিনালের ত্রুটি দেখা দিলেই সারা দেশে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। এনে গ্যাস নাই, যে লাইনের শেষ গ্যাস, লাইনে গ্যাস নাই। এতক্ষণ চললো 70 প্রেসার, 70-80 প্রেসার চলছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল একবার। আর কোনো গ্যাস দেওয়া যাইতেছে। 2-3 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়াই থেকে যদি এখন গ্যাস না পাই, তাহলে তো এখন এই যে আমার আটকাই দিছে যে অনেক গ্যাস নাই, 10-15 টাকার গ্যাস ঢোকে, এই দেখি গাড়ি চালানো যায় নাকি ভাই? আমাদের ভোগান্তি হচ্ছে আপনার 4 ঘন্টা 3 ঘন্টা যাবত এই দাঁড়াই থেকে গ্যাস পাম্পে গ্যাস পাইতেছি না ভাই। আর যতটুকু প্রেশার আমাদের পাওয়ার কথা ছিল 200, এখানে প্রেশার পাচ্ছি না। আমাদেরকে চাওয়া, আমাদের গ্যাস চাই, আমাদের গ্যাস চাই, আমাদের গ্যাস কেন নাই এটা জবাব দে, কেন নাই? মনে করেন টিভি মারুম কোন সময়, গ্যাস নিমু কোন সময়, আর গ্যাস ঢুকে 18 টাকা 20 টাকা, কারণ সারাদিন বসে যায়, এটা আমাকে পরিশ্রম আরো। গ্যাস যদি না পাওয়া যায় তাহলে একবারে অফ করে দিই। দর্শক, রাজধানীর উত্তরায় ফিলিং স্টেশন থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শান্ত মাহমুদ। শান্ত। দীপা, আপনি কিন্তু জানেন সারা দেশে কিন্তু চলছে তীব্র গ্যাস সংকট, যার ফলে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস না পাওয়ার ফলেই কিন্তু যারা চালক রয়েছে তাদেরকে কিন্তু পরিবহনে কিন্তু গ্যাস দিতে পারছে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। দীপা, সকাল থেকেই আমি উত্তরার বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। এখন কিন্তু আমি রয়েছি আবদুল্লাপুরের একটি ফিলিং স্টেশনে। যদি আবদুল্লাপুরের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আমরা চালক এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে বেলা 12টা নাগাদ কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও বেলা 12টার পর থেকে কিন্তু গ্যাস সরবরাহ একেবারে কমে যাওয়ার ফলে কিন্তু গ্যাস সরবরাহ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু চালকদের সাথে আমরা কথা বলেছি। চালকরা আমাদেরকে জানিয়েছে সকাল থেকে তীব্র গরম এবং রোদকে উপেক্ষা করেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু চালকরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন। এরপর যখন পাম্প থেকে নির্দেশনা আসে যে ফিলিং স্টেশনগুলোতে একেবারেই গ্যাস নেই,
যার ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে যারা চালক, সিএনজি চালক এবং প্রাইভেট কার চালক রয়েছে তারা। দীপা, এছাড়াও আমরা কিন্তু এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে কুরবানি ঈদের পর থেকেই কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কিছুটা বিঘ্ন ঘটেছে, যার ফলে কিন্তু গত 3 দিন যাবৎ কিন্তু উত্তরার যে আবদুল্লাপুর রয়েছে সেই আবদুল্লাপুরের বেশ কয়েকটি ফিলিং স্টেশন কিন্তু বন্ধ ছিল। দীপা, আজ সকাল থেকে ফিলিং স্টেশনগুলো চালু করা হলেও কিন্তু বেলা 12টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল, এরপর কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দীপা, এই ছিল উত্তরার আবদুল্লাপুর থেকে আমার কাছে সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। চলতি বছরের শেষের দিকে অথবা 2027 সালের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে এই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেয়া হবে সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল। এদিকে উত্তরাঞ্চলের কৃষিকে আরও লাভজনক করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি কৃষি খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সরকারের 4 মাসের কার্যকালে কৃষি উন্নয়নের অংশ হিসেবে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। পরে তিনি রংপুরে পল্লী মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আমাদের করার কিছু নাই, এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হতে পারে? এটা তো আগেই বলেছি আমরা যে এই বছরের শেষে না হলে সামনের বছরের প্রথম দিকে হবে। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় 3 সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছেন চট্টগ্রাম বোর্ডের 99,688 জন পরীক্ষার্থী। সকাল 10টা থেকে পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা। একই সঙ্গে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। তবে স্থগিত হওয়ার আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো নতুন সূচি প্রকাশ করে পরে নেওয়া হবে। বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার দুর্ভোগ, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের বিষয়ে বিবেচনায় নিয়ে গত 16 জুলাই চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। যারা পরীক্ষা আগে দিয়ে দিয়েছে, আমাদের অফিস কার্যক্রমের অনেক মেসেজ বা কোনো তথ্য সংগ্রহের জন্য আসতে হতে পারে। সেটা পেজের মধ্যে কোনো মেসেজ বা কোনো নোটিশ দেয় নাই, না দেওয়াতে আমরা আসছি আর ঢুকতে দিচ্ছে না গেটে। এখন বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার পরবর্তীতে এখন আবার আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। বোর্ডের নির্দেশ মোতাবেক আমরা সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা চালু করেছি এবং গার্ডিয়ানরা সন্তুষ্ট। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে 2টি আধুনিক রিগ কেনার উদ্যোগ নিয়েছে বাপেক্স। এরই মধ্যে 2000 হর্স পাওয়ার ক্ষমতার একটি রিগ কেনার মূল্যায়ন প্রক্রিয়া চলছে। আরও 1500 হর্স পাওয়ারের আরেকটি রিগ সংগ্রহে তৈরি করা হচ্ছে বিস্তারিত প্রকল্প প্রস্তাব ডিপিপি। নতুন 2টি রিগ যুক্ত হলে বাপেক্সের মোট রিগের সংখ্যা বেড়ে দাঁড়াবে 7টিতে। বর্তমান প্রতিষ্ঠানটির 5টি রিগ দিয়ে উন্নয়ন, ওয়ার্ক ওভার ও অনুসন্ধান কূপ খননের কাজ চলছে। একই সঙ্গে দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে বেগমগঞ্জ 5, বেগমগঞ্জ 6 এবং সুনেত্রা 2 কূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে একনেক। এর মধ্যে বেগমগঞ্জ 5 কূপ প্রায় 3,550 মিটার, বেগমগঞ্জ 6 প্রায় 3,400 মিটার এবং সুনেত্রা 2 কূপ প্রায় 5,300 মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন রিগ যুক্ত হলে অনুসন্ধান কার্যক্রম আরও দ্রুত হবে এবং দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে চলতি বন্যা মৌসুমে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে রংপুরে ঘরবাড়ি, ফসলি জমি ও বসত ভিটা হারিয়ে দিশেহারা নদী তীরের মানুষ। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে জিওব্যাগ ফেলার দাবিতে রংপুর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের শতাধিক বাসিন্দা। তাদের অভিযোগ, প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হলেও জরুরি ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, গুরুতর ভাঙন দেখা দেওয়া এলাকাগুলোতে জিওব্যাগ ফেলে প্রতিরোধের কাজ চলছে। পানি তো প্রতি বছরে বছরে হয়, আর কাঁথার ভাঙি যায়। এই বছর তো যে বস্তা দিছে, আর পানি বাড়লে আমাদের দিয়ে বাড়িঘর ডুবে যায়। তখন কিছু পরিকল্পনা কাজটা হবে, খরচ হবে, তখন এই সমস্যাটি আমরা বেরোতে থাকি। খাদ্য সমস্যা হয়, আবাদ মৌসুম মারা যায়, মানে চতুর সাইডে আমাদের আর কি বিপদ। এখন সরকারের কাছে আমাদের দাবি একটাই, যে আমার নদীটা খনন করে দেয়। দর্শক, রংপুর থেকে নদী ভাঙনের বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের টাউনে উপজেলা 10 নম্বর যে ঘাট, সেই ঘাটেই। এটা কিন্তু তিস্তা নদীর উপরে অতিরিক্ত। আমি যদি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে বন্যা পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক, মানে বন্যা কিন্তু অনেক কমতে ধরেছে। তার বন্যার কিন্তু বন্যাতে যে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, সেগুলো কিন্তু এখন বের হয়েছে। বিশেষ করে বন্যা পানি বাড়লেও যেমন রংপুরের তিস্তা এবং করতোয়া, আখিরা, ধলেশ্বরী বা ছোট বড় নদী যেগুলো আছে, সেগুলোর ভাঙন যেরকম আছে, পানি কমলেও কিন্তু ঠিক তেমনি ভাঙনের তীব্রতা কিন্তু বাড়ে। আপনাকে আরেকটি তথ্য আমি যদি দিয়ে রাখি যে রংপুরে কিন্তু এই ভাঙন বাড়া এবং কমার পিছনের যে দৃশ্যটা সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তিস্তাপাড়ের মানুষ। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যতদিন না হবে, ততদিন কিন্তু তারা এই ধরনের ক্ষতির মুখেই পড়বেন বলে এমন বলেছেন স্থানীয়রা। তবে স্থানীয় কিছু লোকজন আমাদেরকে যে কথাগুলো বলেছেন, যে তাদের বাপ দাদার যে স্মৃতি, সেই স্মৃতিটুকুও কিন্তু এই তিস্তা নদী কেড়ে নিয়েছেন। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের হয়তো বা বাপ দাদার রেখে যাওয়া বা তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো তাদের সন্তান বা তাদের নাতিদের কাছে অক্ষত থাকবে, এমনটি কিন্তু তারা বলছেন। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বা তিস্তা নদীর ন্যায্য হিস্সার দাবিতে কিন্তু গতকালকে রংপুর পানি উন্নয়ন বোর্ড কিন্তু ঘেরাও করেছিলেন চর অঞ্চলের বেশ কিছু লোকজন। এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনিও কিন্তু রংপুর জেলার তিনিও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তবে রংপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু এখন পর্যন্ত ভাঙনের তীব্রতা কিন্তু অনেক বেড়েছে। আমি যদি আপনাকে আরো একটু আমার 3টে উপজেলার কথা যদি বলি, গঙ্গাচড়া, কাউনে এবং পীরগাছা উপজেলা, এই উপজেলায় কিন্তু তিস্তাপাড়ের মানুষগুলো কিন্তু এখন সবচেয়ে আতঙ্কের মধ্যে দিন পার করছেন। তবে রংপুর থেকে বন্যার পরিস্থিতি। ধন্যবাদ রবিউল আপনাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বাড়ছে দেশের নদ নদীর পানি, সেই সাথে তীব্র হচ্ছে স্রোত। এর মধ্যে বিভিন্ন চর ও নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। বসতভিটা, ফসলি জমি ও সড়ক নিয়ে আতঙ্কে নদী পাড়ের মানুষ। বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল মতিন সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টানা ভারী বর্ষণে ধারাবাহিকভাবে বাড়ছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। তীব্র স্রোতের টানে একের পর এক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। চরাঞ্চলের মানুষের সবচেয়ে বড় আতঙ্ক, পানি আরও বাড়লে ভাঙন ছড়িয়ে পড়তে পারে বিস্তীর্ণ এলাকায়। এতে নতুন করে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হওয়ার শঙ্কায় রয়েছে অনেক পরিবার। আসলে এই তিস্তা নদীটাই আমাদের দুঃখ। এখানে যখন পানি বৃদ্ধি পায়, তখন আমার প্রত্যেকটা গ্রামের লোকই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই নদী ভাঙনের ফলে আমার এই এলাকার লোকজন খুবই দুর্ভোগে বসবাস করতেছে। তিস্তা নদী যখন পানি বেশি হয়, তখন আমাদের চলাফেরা এবং যে হাঁস মুরগি গরু ছাগল এগুলো অন্য জায়গায় রাখতে হয়। আশেপাশে যে আবাদি জমি সহ বসত বাড়ি যেগুলো আছে, এখন ভাঙতে শুরু করবে, এই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য।
বিভিন্ন ফসলের জমি হারিয়ে দিশেহারা কৃষকরা। এছাড়া নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী নিম্নাঞ্চলেও ধীরে ধীরে পানি প্রবেশ করছে, তলিয়ে গেছে বাড়ি, গ্রামীণ সড়ক। যমুনা নদীর পানি বাড়নে আমার পাড় তলা গেছে, কুশাল তলা গেছে, বা বাড়ি ঘর এই 2-4 আঙ্গুল পানি হলে বাড়ি ঘরের পানি উঠে যাবো। আমগর এই এলাকাটা হচ্ছে অনেক নিচা এলাকা, এক বাড়ি থেকে আর এক বাড়িতে নৌকা ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমগরে 5 চাল লাগবো না, 10 আটা লাগবো না, বাদ করে দেন, আমরা জানি শুকনার উপরে সুন্দর করে কর্ম করে খাইতে পারি। আমাদের চরম ক্ষতি হয়ে গেছে। আমরা সরাতে যাই, বাগি বাগানে আবাদ চাষ করেছিলাম, ওই তিল বুনেছিলাম, কাউন বুনেছিলাম, কুশাল গিরেছিলাম, সব নদীর গর্ভে চলে গিয়েছে। যাওয়ার পরে অনেক সচ্ছমতি ছিল আমাদের আব্বা মাদের কালান্তে। ভাঙন রোধে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত 7 দিনে পানি বৃদ্ধি এবং হ্রাস পেয়ে বর্তমানে 7 দিনে যে ফ্লাড ফরকাস্টিং এর রিপোর্ট পেয়েছি, তাতে পানি আরো কিছু বৃদ্ধি পাবে, তবে বিপদসীমা নিজে প্রভাবিত হবে। পানি বৃদ্ধি পায় আমাদের বেশ কিছু স্থানে ভাঙন হচ্ছে, চৌহালি, তারপরে কাজীপুর। আমরা প্রত্যেকটা পয়েন্টেই মোটামুটি জিও ব্যাগ দ্বারা এবং জিও টিউবের মাধ্যমে জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করছি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী তীর সংরক্ষণে কার্যকর ও স্থায়ী উদ্যোগ না থাকায় প্রতি বছরে বাড়ছে ভাঙনের ঝুঁকি। তাই ভাঙন প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস নিউজ ডেস্ক। পাবনার সাঁথিয়া পৌরসভায় প্রায় 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পটি অচল হয়ে আছে প্রায় 5 বছর ধরে। পানির ট্যাঙ্কের অপর্যাপ্ত ধারণ ক্ষমতা এবং ত্রুটিপূর্ণ পাইপলাইনের কারণে 2021 সালে হস্তান্তরের কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় পানি সরবরাহ। ফলে দীর্ঘদিন ধরে আয়রন ও আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরসভার প্রায় 65,000 বাসিন্দা। পাবনা থেকে সহকর্মী MJ সুলভের পাঠানো তথ্য, ছবিতে দেখুন প্রতিবেদন। নিরাপদ ও আয়রন আর্সেনিক মুক্ত পানি সরবরাহের লক্ষ্যে পাবনার সাঁথিয়া পৌরসভায় 7,61,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানি শোধনাগার। গভীর নলকূপের পানি শোধন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহের পরিকল্পনায় নেওয়া হয় এই প্রকল্প। 2021 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটি পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে, কিন্তু কয়েকদিন চালু থাকার পরই বন্ধ হয়ে যায় কার্যক্রম। ফলে বিশুদ্ধ পানির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। দীর্ঘদিন অচল থাকায় নষ্ট হচ্ছে শোধনাগারের মূল্যবান যন্ত্রাংশ। এই সাপ্লাই পানিটা প্রচুর পরিমাণে আয়রন, এই আয়রনের কারণে কাপড় চোপড় খাসতে গেলেও হলুদ হয়ে যাচ্ছে। এমনকি আমরা খাচ্ছি তা পেটের সমস্যা, বিভিন্ন সমস্যায় আমরা ভুক্তভোগী। পৌরসভার যে পানিটা আমরা বর্তমান পাচ্ছি, এই পানিটা আসলে ব্যবহার করার অনুপযুক্তি। সাঁথিয়া 1 নম্বর পৌরসভা হওয়ার সত্ত্বেও সাঁথিয়ার পানি এত নির্ভর আয়রন। সাঁথিয়াতে কোনো বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না, কারণ এখানে পানির মধ্যে আয়রন এবং আর্সেনিক দুটোই আছে। যে সরকার মহোদয় আমাদেরকে 8 কোটি টাকা মূল্যের একটা পানি শোধনাগার এখানে প্রতিষ্ঠিত করলেও সেই এরপরে আমরা কোনো সুফল পাচ্ছি না। কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের সাথিয়াতে যে পৌরসভাতে যে পানির ট্যাঙ্কিটা করা হয়েছে, সেই পানির ট্যাঙ্কিটা হওয়ার পর থেকে এখন অবধি দেখে আসতেছি সেই পানির ট্যাঙ্কিটা বন্ধ আছে। হয়তোবা সেই ট্যাঙ্কিটা চালু করলে আমরা পানিটা ভালো পেতাম, বিশুদ্ধ পানি পেতাম, আমরা ব্যবহার করতে পারতাম। যে শোধনাগারটা করা হয়েছে, এখান থেকে যদি আমরা শোধিত পানি আমরা পেতাম, তাহলে আমরা এখান থেকে উপকৃত হতে পারতাম। পৌরসভার উপসহকারী প্রকৌশলী জানান, সংরক্ষণ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কম থাকায় শোধনাগারটি নিয়মিত চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার। অল্প সময়ের মধ্যে আমাদের পানি শেষ হয়ে যায়। মূলত এক ট্যাঙ্কি পানি লোড করতে আমাদের 4-5 ঘন্টা সময় লাগে, অথচ সেটা 35 মিনিটের মধ্যেই শেষ হয়। গ্রাহক পর্যায়ে আমি ফুল পানি যদি গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে, আমাকে কমপক্ষে 3 ঘন্টা পাইপে পানি রাখতে হয়। সে সুযোগ হয় না, বিধায় গ্রাহককে আবার কিছু সময় ভালো পানি, কিছু সময় খারাপ পানি এই না দিয়ে টোটালি বন্ধ রাখার ইয়ে হয়েছে। আমাদের যদি এই জাতীয় আরও 2-3টি ট্যাঙ্কি থাকতো বা রিফাইন সেন্টার থাকতো, তাহলে আমরা জনগণের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে পারতাম। সমাধানের পথ এটা রিডিজাইন করতে হবে, অথবা যদি কোনো নিয়ম বহির্ভূত কানেকশন থেকে থাকে সেটা বন্ধ করতে হবে। আর আমাদের প্রকল্পের সিস্টেমটা
হলো যে আমরা পৌরসভার হয়ে কাজ করে তাদেরকে হ্যান্ড ওভার দিয়ে দিই। মানে কাজ যখন হয়ে যায়, প্রজেক্ট যখন রানিং হয়ে যায়, তখন আমরা পৌরসভা কিংবা যে অথরিটি থাকে তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। পরবর্তীতে সেটা মেইনটেনেন্স কিংবা যা যা রক্ষণাবেক্ষণ করা লাগে সেটা সম্পূর্ণ পৌরসভার দায়িত্ব। পৌর প্রশাসকের দাবি, প্রকল্পটি বর্তমান চাহিদা পূরণে সক্ষম নয়। এটি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমাদের যে পানি শোধনাগার আছে, এটাকে পানি শোধন যতটুকু করতে পারি সেই অনুযায়ী আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি নাই। অর্থাৎ আমরা যদি ফুল টাইম এটা চালু রাখি, সেক্ষেত্রে ট্যাঙ্কের ক্যাপাসিটির অভাবের কারণে আমাদের হয়তো প্রতিদিন হয়তো কিছুক্ষণ পর পর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা আমাদের পানিটা সরবরাহ বন্ধ রাখতে হবে। তো আমরা জানি যে আসলে মানুষকে পানি ছাড়া রাখাটা খুবই কষ্টকর। এজন্য আমরা যেটা করেছি পৌরসভা থেকে, সেটা হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো সেগুলো ফাইন্ড আউট করে কী কী সলিউশন হতে পারে সেটার একটা প্রস্তাবনা সহ আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ইতোমধ্যেই পত্র প্রেরণ করেছি। সাথিয়া পৌরসভায় অচল পানি শোধনাগার শুধু সরকারি অর্থের অপচয় নিয়েই প্রশ্ন তুলছে না, বরং হাজারো মানুষকে বঞ্চিত করছে নিরাপদ পানির মতো মৌলিক সেবা থেকে। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত প্রকল্পটি চালুর দাবি পৌরবাসীর। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক। সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর সীমান্ত পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে অনুপ্রবেশ বা পুশিনের যে কোনো চেষ্টা ঠেকাতে সীমান্ত জুড়ে নিরাপত্তার জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সবশেষ গত 25 জুলাই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 4 পুরুষ ও 2 নারী সহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে বিজিবি। এর পরদিন ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে 1 নারী ও 3 শিশু সহ আরও 4 জনের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়। অর্থাৎ মাত্র 2 দিনে 2 সীমান্ত দিয়ে মোট 10 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এসব ঘটনার পর ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে। দিনরাত চলছে নজরদারি। বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, পুশিন ও চোরাচালান ঠেকাতে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা আনা হয়নি। নতুন করে যে কোনো অপচেষ্টা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বিজিবি অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করতেছে। আমরা চাই না ভারত থেকে অনুপ্রবেশকারী কোনো লোক এই দেশে আসুক। বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা পুশিং করতে ব্যর্থ হয়। ভারত থেকে আমরা কোনো লোক আসা যাওয়া চাই না, কোনো জিনিসই চাই না। আমাদের দেশে ভারত থেকে মানুষ আসা কোনো যোগাযোগ নেই, বিজিবির সাথে আমরা যোগাযোগ একসাথে আছি। দর্শক, ফেনীর তারাকুচা সীমান্ত থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী কাউসার হামিদ শিকদার। দীপা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ভারত থেকে বাংলাদেশে যে পুশিংয়ের চেষ্টা করছে বিএসএফ, তার প্রভাব ফেনীতেও পড়েছে। ফেনী জেলার ছাগলনাইয়া, পুলকাজি এবং পরশুরাম সহ ফেনী সদর উপজেলার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিএসএফ যে বাংলাদেশে যে পুশিংয়ের চেষ্টা করেছে একাধিকবার, সে পুশিং ঠেকিয়ে দিয়েছে বিজিবি। বিজিবির কঠোর নিরাপত্তা এবং কঠোর টহলদর জোরদার করার পরে যে বিএসএফ যে পুশিং করার চেষ্টা করেছে একাধিকবার, তা ঠেকিয়ে দিয়েছে। এছাড়া গতকাল বিকাল 3টায় বক্স মাহমুদ ইউনিয়নের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকা দিয়ে একজন নারী সহ 3 জনকে পুশিংয়ের চেষ্টা করলে তা প্রতিহত করেন বিজিবি। বিজিবির কঠোর প্রতিহতর কারণে এখনো পর্যন্ত ফেনী সীমান্তবর্তীর এলাকা দিয়ে কোনো ধরনের পুশিং করতে পারেনি বিএসএফ। এছাড়া আমরা ফেনী 4 ব্যাটালিয়নের সিওর সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন আমাদেরকে যে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে, সকল ধরনের চোরাচালান সহ পুশিং সহ সকল ধরনের তৎপরতা ঠেকিয়ে দিতে বিজিবি সজাগ রয়েছে। আমি এখন যে জায়গায় আছি তার পিছনের অংশ ভারত, সে ভারতের অংশ দিয়েও এখনো পর্যন্ত কোনো ধরনের পুশিং হয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী সীমান্তবর্তী এলাকা থেকে। চ্যানেলে দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শাপলা চত্বর হত্যাকাণ্ড ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। তীব্র গ্যাস সংকট, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম।
বন্যা বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় 1 লাখ শিক্ষার্থী। পাবনার সাথিয়ায় কোটি টাকার প্রকল্পে মিলছে না সুফল, 5 বছর ধরে পানি শোধনাগার বন্ধ, ভোগান্তিতে পৌরবাসী। এবং বিজিবির কড়া নজরদারিতে সীমান্ত পরিস্থিতি এখন শান্ত, নতুন করে পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে টহল। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels news এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।